আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপুস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমাদের বাসার নিচে যে সবজি বাগান করা হয়েছে, তো সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন। তো এইখানে দেখতেই পাচ্ছেন ধুন্দুল, তারপরে হচ্ছে ঝিঙাও আছে। তো এইভাবে মাচাটা করে দিয়েছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আর সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। এই বাগানটা আমাদের পাশের বাসার ভাইয়া করেছে, উনি অনেক কষ্ট করেছে। আর এখানে মাঝে মাঝে দেখা যাচ্ছে ঢেঁড়স গাছও লাগানো হয়েছে। এই তো ঢেঁড়স দেখতেই পাচ্ছেন, এখানে ফুলও আছে ঢেঁড়সের। তো সবুজ, তারপরে এরকম বাগান, সবজি বাগান দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর প্রবাসে আমরা এরকম সবজি বাগান অনেকেই শখ করে করে থাকি। আমরা যারা প্রবাসে থাকি আমাদের শখ থাকে যে আমরা দেশি যে সবজিগুলো সেগুলো খাবো। তো অনেক সময় দেখা যায় কি আমরা সেই সবজিগুলো পাই না। তো না পাওয়ার কারণেই দেখা যায় যে আমরা সেই সবজি গাছগুলো লাগানোর চেষ্টা করি ফ্রেশ খাওয়ার জন্য আর কি। যেহেতু ওমানে থাকি আমরা, তো এইখানে সবজিগুলো আসে বিভিন্ন দেশ থেকে আসে। তো সেগুলো আস্তে আস্তে কতটুকু ফ্রেশ থাকে সেটা তো আপনারা সবাই জানেন। এখানেও কিছু কিছু সবজি উৎপাদন করা হয়, তবু বেশিরভাগ সবজি হচ্ছে বাইরের দেশ থেকে আনা হয়। তো আনতে আনতে দেখা যায় সবজির স্বাদটা নষ্ট হয়ে যায়, সবজিগুলো আর ফ্রেশ থাকে না। তো এভাবে করে বাগান করলে কিন্তু ফ্রেশ সবজি খাওয়া যায়, এবং নিজের যে আনন্দটা, নিজের গাছের সবজি খাওয়ার যে আনন্দটা, সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এখানে আমি 2 দিনের ভিডিও একসাথে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই পাশটাতে আরও অনেক কিছু লাগানো হয়েছে। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, দেখতেই পাচ্ছেন। পরের দিন না, কিছুদিন পরের ভিডিও। এখানে এই তো ঝিঙেগুলো দেখতে মাশাল্লাহ কত সুন্দর লাগছে। আর এই যে এই পাশেও কিন্তু এই ঝিঙাটা বড় হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে এই সবজিগুলা দেখে গাছে। মানে বাংলাদেশের মতো একটা ফিল হচ্ছে আর কি। আমার কিন্তু বাগান করতে অনেক বেশি ভালো লাগে। আমি বাংলাদেশে যখন ছিলাম তখন অনেক সবজি করেছি, আমার বারান্দায় বাগান করেছিলাম। তো এখানে এইগুলা দেখতে না ভীষণ ভালো লাগে। এখানে কিছু সবজি, বেগুন, তারপরে শাক, ধনেপাতা, ঢেঁড়স, মূলা শাক এগুলো করা হয়েছে। এখানে ডাঁটা শাক ছিল, আমি কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই বাগান থেকেই হচ্ছে ডাঁটা নেওয়া হয়েছিল। ডাঁটাগুলো মাশাল্লাহ অনেক বড় হয়েছিল। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন ঢেঁড়স। এখানে একটা ঢেঁড়সের ফুল দেখলাম। আমার কাছে কিন্তু ঢেঁড়সের ফুল দেখতে অনেক বেশি ভালো লাগে, তো অনেক সুন্দর লাগতেছিল ফুলটা। আর এখানে লাউ, মিষ্টি কুমড়ো এগুলা গাছ লাগানো হয়েছে। তো যারা বাগান পছন্দ করেন, তো বাগান করলে হয় কি, বাগানে যে পরিচর্যা করলে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, আর কিছুটা সময় কাটানো যায় বাগানে। আর এই দিকটাতেও কিন্তু অনেক রকমের সবজি লাগানো হয়েছে, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ভাইয়া এই বাগানের যত্ন কিন্তু উনি নিজ হাতেই করে থাকে, কাউকে ধরতে দেয় না বা কিছু করতে দেয় না, উনি নিজেই একা একা করে সব কিছু, ওনার ভালো লাগে। আর এটা হচ্ছে উপর থেকে দেখতে, আমার বাসার উপর থেকে দেখতে এটা এরকম লাগে। তো দেখতে মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের সাথে প্রায় সময় আমি এভাবে ভিডিও দেই। তো আপনারা অনেকেই বলেন যে গ্রামের মতো লাগে। হ্যাঁ, আসলেই গ্রামের মতো লাগে, আমার অনেক বেশি ভালো লাগে। তো আমাদের বাসার নিচে এরকম খালি জায়গা ছিল, তো এখানে ভাইয়া বাংলাদেশি সব রকমের সবজি চাষ করেছে। আর বসতবাড়ির আঙিনায় কিন্তু এরকম করে সবজি চাষ করলে ভালোই লাগে, নিজেরা ফ্রেশ সবজি খাওয়া যায় এবং দেখতেও অনেক বেশি ভালো লাগে। তো আমাদের এই সবজি বাগানটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারাও কিন্তু চাইলে বসতবাড়ির আঙিনায় এভাবে করে সবজি চাষ করতে পারেন। এখানে আমরা বাংলাদেশি সব রকমের সবজি পাই না, আর পেলেও হচ্ছে এগুলা ফ্রেশ থাকে না, দামও বেশি থাকে। আর বাংলাদেশে তো সব রকমের সবজির দাম অনেক বেশি। তো আপনারা কিন্তু সবজি চাষ করে খেতে পারেন, এতে কিন্তু মন্দ হয় না। সবজি বাগান ঘুরে এসে এখন রান্নার প্রিপারেশন নিয়ে নিলাম। এখানে আমি রান্নার জন্য সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি, এখন শুধু রান্না করব। তো ফার্স্টে আমি করলা ভাজিটা করে নিচ্ছি। রান্না করার আগে যা যা রান্না করব সব কিছু কেটে কুটে রেডি করে নিলে কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না। তো এখানে আমি করলা ভাজিটা করে নিচ্ছি। করলা ভাজি করার জন্য প্রথমে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি, তারপরে করলাটা দিয়ে দিলাম, দিয়ে লবণ আর হলুদের গুঁড়ো দিয়েই আমি ভাজিটা করে নিব। আর করলাটা কিন্তু দেখতেই পাচ্ছেন পেকে গিয়েছে।
এরকম করলা ভাজির থেকে রান্না করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, যেহেতু সামান্য একটু পেকে গিয়েছে। তো আমার আম্মু হচ্ছে এরকম করলা রান্না করে চিংড়ি মাছ তারপর ইলিশ মাছ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমারও ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে না, উনি ভাজিটাই পছন্দ করে। তো আর কি আর করার, ভাজিটাই করে নিলাম। তো যাই হোক, আমার করলা ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, আমি এটাকে সার্ভ করে নিব। 2 দিন সংসারের কাছ থেকে ছুটি নিয়েছিলাম। সংসারের কাছ থেকে ছুটি নিয়ে ঘোরাঘুরি করেছি, অনেক আনন্দ করেছি। তো ঘোরাঘুরি করে 2 দিন পর আবারও পুরনো রুটিনে ফিরে আসলাম। গৃহিণীদের তো একটাই কাজ, রান্না, খাওয়া দাওয়া, ঘর গোছানো। তো এগুলাই নিয়েই আবারও পুরনো রুটিন শুরু হয়ে গেল আমার। তো যাই হোক, কিছু করার নেই, করতেই হবে। সংসারের এই কাজের ফাঁকে কিন্তু একটু ঘুরে আসতে হবে, ঘোরাঘুরি করলে মন অনেক ভালো থাকে। আর ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমি রান্নাটাও করে নিচ্ছি। এখানে আমি চিকেন রান্না করব, তার জন্য মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি আজকে বাটা মশলায় হচ্ছে চিকেনটা রান্না করব। দেখতেই পেয়েছেন আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, জিরা, এলাচ, দারচিনি, এই কাঁচামরিচ, এই সব কিছুই কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন আগে থেকে ধুয়ে রাখা ফ্রেশ চিকেন আর হচ্ছে আলুটা দিয়ে দিলাম। আমি সবসময় ফ্রেশ চিকেন রান্না করার সময় আমি ফ্রেশ আদা রসুনটা দেওয়ার চেষ্টা করি, বাটা মশলাটা দেওয়ার চেষ্টা করি, এতে করে টেস্ট অনেক বেশি ভালো আসে। এক একজনের রান্না কিন্তু এক এক রকমের হয়ে থাকে, তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। চিকেনটাকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিব। আর এদিকে দেখতে পাচ্ছেন কতগুলো থালা বাসন জমে গিয়েছে সিঙ্কের মধ্যে। তো রান্নার পাশাপাশি আমি এই থালা বাসনগুলো ধুয়ে নিব। আর এদিকে চিকেনটাও আমি ভালো করে 2-3 বার অফ ক্যামেরাতে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। মাংস রান্নার ক্ষেত্রে আমরা গোটা এলাচ আর দারচিনি ব্যবহার করে থাকি, তো এগুলো কিন্তু পরবর্তীতে খাওয়ার সময় আমরা ফেলে দিই। এলাচ আর দারচিনিটা ফেলে দিতে হয়, তো তার জন্য আমি কি করি, আদা আর রসুনের সাথে আমি এলাচ আর দারচিনিটা ব্লেন্ড করে নিই। এতে করে এলাচ আর দারচিনির আর অপচয় হয় না। আর এভাবে ব্লেন্ড করে দেওয়ার ফলে কিন্তু মাংস রান্নায় অনেক ভালো একটা টেস্ট আসে, অনেক ভালো ফ্লেভার পাওয়া যায়। তো আপনারা এভাবে করে করতে পারেন। তো রান্নার পাশাপাশি দেখতেই পাচ্ছেন আমি চুলা কাউন্টার টপটা মুছে নিয়েছি। আর এদিকেও থালা বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে সিঙ্কটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এর পাশাপাশি কিন্তু আমার রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। সবশেষে আমি ধনেপাতা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো এভাবে মাংস রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে, আপনারা এভাবে ট্রাই করতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সংসারকে অপচয় থেকে বাঁচানোর জন্য আমরা যে কত কিছু করে থাকি গৃহিণীরা, সেটা আর কি বলবো। আমি দেখা যায় যে বুদ্ধি খাটিয়ে অনেক কাজই করে থাকি, সেটা মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি। আবার দেখা যায় যে অনেক কিছুই শেয়ার করা হয় না। আমরা গৃহিণীরা কিন্তু সংসারের খরচ বাঁচানোর জন্য অনেক রকমের অনেক বুদ্ধি খাটিয়েই কাজ করতে হয় আমাদের। আজকাল বাজারে সব জিনিসের দামই বেড়ে গিয়েছে, তো একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। আর এলাচের দাম কি বলবো, এলাচের দাম এত বেড়ে গিয়েছে, কিছু আর বলার নেই। তো তার জন্য অপচয় না করে আমরা কিন্তু এভাবে করেই কাজগুলো করতে পারি। আমার আম্মুকেও দেখতাম এই কাজগুলো করতো, তো সেখান থেকেই আমিও শিখেছি। তো সেখান থেকে আমি শিখে আপনাদের সাথেও শেয়ার করি সেগুলা। আর এদিকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি তরমুজটা কেটে নিচ্ছি। আমার হাজব্যান্ড বলল উনি তরমুজ খাবে, তো তার জন্য কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন তরমুজের কালারটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, লাল হয়েছে, খেতেও কিন্তু মিষ্টি লেগেছে তরমুজটা। এখন কিন্তু 12 মাসেই তরমুজ পাওয়া যায়, আর তরমুজগুলো খেতেও কিন্তু ভালোই লাগে, মিষ্টি লাগে। তরমুজটা কেটে আমি একটু এভাবে করে সার্ভ করে নিয়েছি, দেখতে ভালো লাগছে। আর যে জিনিসটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। প্রথমে কথায় আছে যে প্রথমে দর্শনদারি পরে গুণ বিচারি। তো যাই হোক, একটু দেখতে সুন্দর লাগলে আমার কাছে মনে হয় যে খাবারটা একটু সুন্দর করে সার্ভ করলে
ভালোই লাগে। তো এই তো আমি এভাবে করে তরমুজটা সার্ভ করে নিয়েছি। তো এখন খেয়ে নিব। আর এখান থেকে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।